আভাস নিউজের সকলকে স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। খড়গপুর ভদ্রক শাখায় খড়গপুর থেকে নারায়ণগড়, এবার নারায়ণগড় থেকে নেকুরসারি তৃতীয় লাইনের কাজ সমাপ্ত। এবার রেল বোর্ডের অনুমতি পেলেই এই লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হবে। সোমবার রেলের বিশেষ পরীক্ষক দল এই দিন নারায়ণগড় থেকে নেকুরসারি পর্যন্ত লাইন পরিদর্শন করার পরে ছাড়পত্র দেন, আর সেই ছাড়পত্র রেল বোর্ডের কাছে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই এই লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু করবে। খড়গপুর ভদ্রক শাখায় খড়গপুর থেকে নারায়ণগড়, এবার নারায়ণগড় থেকে নেকুরসারি তৃতীয় লাইনের কাজ সমাপ্ত। এবার রেল বোর্ডের অনুমতি পেলেই এই লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হবে। সোমবার রেলের বিশেষ পরীক্ষক দল এই দিন নারায়ণগড় থেকে নেকুরসারি পর্যন্ত লাইন পরিদর্শন করার পরে ছাড়পত্র দেন, আর সেই ছাড়পত্র রেল বোর্ডের কাছে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই এই লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু করবে। উল্লেখ থাকে, রেলের উন্নয়নের পাশাপাশি বিভিন্ন স্টেশনের উন্নয়নের কাজ চলছে। তবে বেলদা স্টেশন এলাকা ঝাঁ চকচকে হলেও বেলদা কেশিয়ারি মোড়ে রেলের ওভারব্রিজ অথবা আন্ডারপাস কোনোটাই না হওয়ায় চরম সমস্যায় পড়ছেন এলাকার বাসিন্দারা। বিশেষ করে বর্তমানে তাপমাত্রা ৪৫ ডিগ্রির কাছাকাছি চলছে। কয়েকদিন ধরে চলবে এই তাপমাত্রা। গরমে নাভিশ্বাস হওয়ার উপক্রম সাধারণ মানুষের। এর মধ্যে যেভাবে ঘন্টার পর ঘন্টা রেলগেট বন্ধ থাকে, তাতে চরম সমস্যায় পড়ছেন। তবে আগের সাংসদ দিলীপ ঘোষ বেলদাবাসীকে নানা প্রতিশ্রুতি দিয়েও কাজ করেনি। ফের নতুন প্রার্থীরা এসে নানা প্রতিশ্রুতি দেওয়া শুরু করেছেন। তবে বেলদার উন্নয়নের ক্ষেত্রে নেতাদের বৈমাত্রিক সুলভ আচরণ আজও থেকে গেছে। কবে এই ওভারব্রিজ হবে আর কবে যানজট মুক্ত হবে, সেই চিন্তায় বেলদা কেশিয়ারি রাজ্য সড়ক ব্যবহারকারী সাধারণ যাত্রীরা। ভালো চলে পেশা। এগরা শহরের রামনবমীর দিনে রামনবমীর শোভাযাত্রা এগরা কলেজ মোড়ে দুষ্কৃতীদের ছোড়া ইটের আঘাতে জখম হয় রাম ভক্তরা। পরিস্থিতিতে উত্তপ্ত হয় এগরা শহর। রাতভর চলে দফায় দফায় বিক্ষোভ অবরোধ কর্মসূচি। খবর পেয়ে মধ্যরাতে ছুটে আসে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পল। এই মামলায় সংক্রান্ত বিষয় তিনি সোমবার কাঁথি মহকুমার আদালতে যান। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের পুলিশের ক্ষোভ উগড়ে দেয়। শহরে রামনবমীর দিনে রামনবমীর শোভাযাত্রা এগরা কলেজ মোড়ে দুষ্কৃতীদের ছোড়া ইটের আঘাতে জখম হয় রাম ভক্তরা। পরিস্থিতি উত্তপ্ত হয় এগরা শহর। রাতভর চলে দফায় দফায় বিক্ষোভ অবরোধ কর্মসূচি। খবর পেয়ে মধ্যরাতে ছুটে আসে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পল। তিনি থানায় যাওয়ার চেষ্টা করলে, অফিসারদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে থানার গেট বন্ধ থাকায় তিনি বিক্ষোভ দেখাতে থাকেন। পরে এগরা বেলদা রাজ্য সড়ক অবরোধ করে সেই অবরোধের পরিপ্রেক্ষিতে এগরা থানার পক্ষ থেকে অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। এই মামলার সংক্রান্ত বিষয়ে তিনি সোমবার কাঁথি মহকুমার আদালতে যান। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের পুলিশের ক্ষোভ উগড়ে দেয়। আজকে কাঁথি আদালতে এসেছি। এখানে আপনারা জানেন যে কয়েকদিন আগে রামনবমীর দিন এগরার মেন রাস্তা দিয়ে আখাড়ার প্রসেশন বেরিয়েছিল। সেখানে আমি প্রেজেন্ট ছিলাম না, কিন্তু হঠাৎ করে রাত্রি 11টা সাড়ে 11টা নাগাদ আমার কাছে ফোন আসে
যে রামনবমী মিছিলে কিছু জিহাদি দুষ্কৃতী তারা বোমবাজি করেছে, পাথর ছুঁড়েছে, ট্রান্সফরমারে পাথর ছুঁড়েছে, ট্রান্সফরমার ব্লাস্ট হয়ে গেছে, সারা জায়গা অন্ধকার। এবং সেখানে ওই হিন্দু ছেলেরা যারা ছেলেমেয়েরা যারা নিয়ে যাচ্ছিল আখাড়া, তাদের উপর আক্রমণ হয়েছে। আমি সঙ্গে সঙ্গে দৌড়ে যাই এবং দৌড়ে গিয়ে আমি যখন পৌঁছই তখন রাত 12টা, সাড়ে 12টা, 1টা, এবং সেখানে দরজা বন্ধ, যে মানে থানার গেট বন্ধ, গেটের ওই পাশে আইসি দাঁড়িয়ে, এসডিও দাঁড়িয়ে, আমরা এদিকে আখাড়ার ছেলেরা দাঁড়িয়ে বারবার আইসিকে এবং এসডিওকে রিকোয়েস্ট করেছি আমাকে এবং আমার প্রেসিডেন্ট সুদাম পণ্ডিত মহাশয়কে আমাদের ভেতরে ঢুকতে দেওয়া হোক। 4টে ছেলে, আমাদের হিন্দু ছেলে, আমাদের মানে বিজেপি নয়, হিন্দু ছেলেকে অ্যারেস্ট করে রাখা হয়েছে, কিন্তু যারা দুষ্কৃতী তাদের মধ্যে সেরকম কাউকে অ্যারেস্ট করা হয়নি। আমাদের 5টা ছেলে সিরিয়াসলি ইনজিওর্ড হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আমি বারবার বলা সত্ত্বেও আইসি বলেন না, আমরা গেট খুলবো না। আমি অবাক হয়ে যাই, আমি তো শেখ শাহজাহানের মতো ক্রিমিনাল নই, আমার তো কোনো পাস্ট, কোনো চুরি, ডাকাতি, রেপ, মানে এই ধরনের কোনো কেস আমার নেই, আমি ক্রিমিনাল নই। তাহলে আমাকে একজন বিজেপির প্রার্থী, আমি একজন সিটিং এমএলএ, আমাকে কেন ঢুকতে দেওয়া হবে না? কিন্তু আমাকে ওই রাস্তায় গেটের ওই পারে আমাকে দাঁড় করিয়ে রাখা হয়। আমি বারবার বলি, আপনি যদি 4টে আমার ছেলেকে যদি ধরে থাকেন, হিন্দু ছেলেকে, তাহলে 4টে ওদের ছেলেকে ধরবেন না কেন? যাদের কাছে আপনার সিসিটিভি ক্যামেরা দেখুন, কারা কারা মেরেছে, যারা মারলো তাদের শাস্তি হবে না, আর যারা মার খেলো তাদেরকে আপনি ভরে রেখে দিয়েছেন। 5 জন হাসপাতালে ভর্তি, উনি আমার কথা শোনেন না। তখন আমি অগত্যা রাস্তা অবরোধ করি, কারণ আমার উপায় নেই, আমাকে আমার মানুষের পাশে দাঁড়াতে হবে। এবং সারা রাত আমরা সেখানে অবরোধে থাকি। সকাল 7টার সময় উনি খবর পাঠান যে উনি ওই 4টি ছেলের মধ্যে 3টি ছেলেকে ছেড়ে দিচ্ছেন। এই ডিসিশনটাই যদি উনি সেই সময় আমাকে সম্মান দিয়ে যদি তার অফিসে বসে কথাবার্তাটা বলতেন, তাহলে এত কিছু দরকার হতো না। কিন্তু আজকে আমাদের সারাদিন সারা রাত বসিয়ে রাখা হলো, আমাদের হেটেল করা হলো, উপরন্তু আমাকে কেস দেওয়া হলো। তাহলে বলুন আজকে পশ্চিমবঙ্গের কি অবস্থা? আজকে মানুষের ওপর অত্যাচার হচ্ছে, হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, মুসলমানদের ওপর অত্যাচার হচ্ছে না। মুসলমানদের ওপর যদি কোনো রকম কেস হয় তারা কেস নেয় না, কিন্তু হিন্দুদের ওপর যদি অত্যাচার হয় তাহলে উল্টে আমাদেরকে কেস দিচ্ছে। কিন্তু কেস দিয়ে আমাদের দমানো যাবে না। কেসের জন্য আমাদেরও অ্যাডভোকেট দাদারা রয়েছেন, অ্যাডভোকেট সেল রয়েছে, আমরা লড়াই করব। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ আর প্রশাসনকে দিয়ে আমাদের দাবাবার চেষ্টা করছেন, কিন্তু মাথার ওপর আদালত আছে, মাথার ওপর ভারতবর্ষের সংবিধান আছে। আমরা দেখছি যে পুলিশের বিরুদ্ধে যখন প্রতিবাদ করতে আসেন তখনই মামলা মোকদ্দমার সম্মুখীন হতে হয়, অথচ বহু মানুষ সারাদিন আসে তাদের সমস্যাগুলো নিয়ে, দিনের পর দিন থানা থেকে ঘোরানো হচ্ছে তাদেরকে। এটা কি চলতে থাকবে? এটা চলতে থাকবে যতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, যতদিন টিএমসি সরকার থাকবে। আমাদের সরকার 26-এর আগেই আসবে এবং সেখানে আপনাদের কথা দিচ্ছি, ধর্ম দেখে কে কোন দল করে সেই দেখে কিন্তু পুলিশ প্রশাসন চলবে না। সেখানে ন্যায্য বিচার পাবে মানুষ, কেস দায়ের করা হবে। এফআইআর বা কমপ্লেন যদি দিতে যান, আর আপনি যদি বিজেপি হন বা সাধারণ মানুষ হন, আজকে মমতা ব্যানার্জির পুলিশ সেই এফআইআর নেয় না, কমপ্লেন নেয় না। আজকে আপনারা দেখেছেন, আমি মেদিনীপুরের কোতোয়ালি থানায় গেছি মমতা ব্যানার্জির এগেনস্টে কমপ্লেন করতে, আমার কমপ্লেন অবধি নেওয়া হয়নি। সেখানেও আমাকে বারবার বলা সত্ত্বেও শোনেনি, আমাকে রাস্তা অবরোধ করতে হয়েছে। আমি একজন সিটিং এমএলএ, একজন লোকসভার প্রার্থী, পৃথিবীর সবথেকে বৃহৎ দল তার প্রার্থী হয়ে আজকে পুলিশ আমার সাথে কোঅপারেট করে না, আমার কেস নেয় না। তাহলে আপনি ভাবতে পারছেন এই যে আদালতের রুমে গরিব মানুষ, দুস্থ, তারা এসছে বিভিন্ন গ্রাম থেকে এই গরমের মধ্যে, তাদের এফআইআর নেবে পুলিশ, তাদের ন্যায় দেবে? কোনোদিন দেবে না। কারণ এই পুলিশ হচ্ছে চটি চাটা পুলিশ, এই পুলিশ হচ্ছে তোষামদি করা পুলিশ, মমতা ব্যানার্জির তোষামদি করা পুলিশ। যতদিন মমতা ব্যানার্জি আছে ততদিন এই পুলিশ থাকবে। বাকি আমরাও সব ডায়েরিতে নোট করছি, লাল ডায়েরি, নীল ডায়েরি, সব ডায়েরি আমাদেরও আছে। আমাদের সরকার আসুক, তারপর কাকে কোথায় ট্রান্সফার করতে হয় সেগুলো আমাদের জানা আছে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে রেলের কারখানায় ভুসি শপের কাছে ফেলে দেওয়া আবর্জনার মধ্যে আচমকা আগুন লেগে যায়। তীব্র গরমের কারণে আগুন ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে ওয়ার্কশপের ভিতরে থাকা ওই এলাকার কর্মীদের মধ্যে। ওয়ার্কশপের চিফ ওয়ার্কশপ ম্যানেজার ফায়ার ব্রিগেডকে খবর দিলে দমকলের 3টি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করে। যদিও এই সম্পর্কে কোনো মন্তব্য করতে চাইলেন না ওয়ার্কশপ ম্যানেজার।
ময়না চাকরি দেওয়ার নামে প্রতারণা, চাঞ্চল্য এলাকায়। পূর্ব মেদিনীপুর জেলার ময়নাতে আটক হলো তৃণমূলের নেতার ভাই। সোমবার ছিল মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিন। এই দিন এসোসিয়েট কমিউনিস্ট দলের মনোনীত মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অনিন্দিতা জানা এবং ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দীনেশ মেকাপ মেদিনীপুর জেলাশাসক দপ্তরে মনোনয়ন দাখিল করেন। সোমবার ছিল মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিন। এই দিন এসোসিয়েট কমিউনিস্ট দলের মনোনীত মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অনিন্দিতা জানা এবং ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দীনেশ মেকাপ মেদিনীপুর জেলাশাসক দপ্তরের মনোনয়ন দাখিল করেন। মেদিনীপুর কলেজ মাঠ থেকে মিছিল শুরু করে দুই প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। গণ আন্দোলনে বিশ্বাসী এসোসিয়েট কমিউনিস্ট দল এবারে নির্বাচনে সারা রাজ্যে 42টি আসনের মধ্যে 42টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছে। সেক্ষেত্রে দলের লড়াকু মুখদের এবার নির্বাচনে প্রার্থী করেছে। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হচ্ছেন যুবনেত্রী অনিন্দিতা জানা। ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের জেলা কমিটির সদস্য দীনেশ মেকাপ। দুজনেই ছাত্র আন্দোলন থেকে রাজনীতির সাথে যুক্ত, বিভিন্ন গণ আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। অপরদিকে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে এসোসিয়েট কমিউনিস্ট মনোনীত প্রার্থী যুবনেতা সুশীল মান্দ্রি ঝাড়গ্রাম জেলাশাসক দপ্তরের মনোনয়নপত্র দাখিল করেন। ঝাড়গ্রামে ওই এসোসিয়েট কমিউনিস্ট দলের পক্ষ থেকে মিছিল অনুষ্ঠিত হয়। টাটা হাওড়া লোকালসহ বিভিন্ন ট্রেন চালু দাবিতে এসিউসিয়ানের প্রার্থী কমরেড সুশীল মান্ডিকে বিপুল ভোটে জয় করুন। ঝাড়গ্রাম জেলা বিভিন্ন বন্ধ হওয়া কলকারখানা চালু করে কর্মসংস্থানের দাবিতে এসিউসিয়ানের প্রার্থী কমরেড সুশীল মান্ডিকে বিপুল ভোটে জয় করুন। বামপন্থার প্রকৃত মর্যাদা রক্ষার্থে এসিউসিয়াই কমিউনিস্ট দলের প্রার্থী কমরেড সুশীল মান্ডিকে বিপুল ভোটে জয় করুন। কৃষকের ফসলের ন্যায্য মূল্যের দাবিতে আন্দোলন গড়ে তুলতে কংগ্রেস দীনেশ মেকার আন্দোলনকে ভোট দিয়ে জয় করুন। চিকিৎসার বেসরকারি করোনার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে এসিউসিআই প্রার্থীদের ভোট দিয়ে জয় করুন। ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ভারতের লোকসভার একটি আসন পূরণ করার উদ্দেশ্যে মনোনীত হয়ে সত্যনিষ্ঠার সাথে প্রতিজ্ঞা করছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা ও নিষ্ঠা জ্ঞাপন করব এবং আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডত্ব অক্ষুণ্ণ রাখব। সাথে আছেন আমার এআরও এবং এসডিও আছেন, আমাদের এডিএম আছেন, আমাদের বিপিএল এবং এআরও আছেন, এসি ইলেকশন আছেন, আমাদের অন্যান্য অফিসাররা আছেন, মিডিয়া সেলের ইনচার্জ ওসি, ডিআইসিও এবং আপনারা। আর ভার্চুয়াল মোডে আমাদের সাথে এসপি সাহেব জয়েন করেছেন। তো আজকে আমাদের এটা একটা জয়েন্ট মিডিয়া ব্রিফিং। তো আজকে 29 এপ্রিল 2024, 29 এপ্রিল আজকে গেজেট নোটিফিকেশন ফর 6th phase অফ জেনারেল ইলেকশন টু লোকসভা আজকে এটা পাবলিশ হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে থেকেই আমাদের 33 ঝাড়গ্রাম পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি সেখানে কিন্তু এই লোকসভা সিটটার জন্য নমিনেশন গ্রহণ করা শুরু হবে সকাল 11টা থেকে বিকেল 3টে অবধি টাইম।
আজকে হবে অর্থাৎ 29শে এপ্রিল, কালকে হবে 30শে এপ্রিল, একই টাইম সকাল 11টা থেকে বিকেল 3টে। তারপরে আছে 2nd of May 2024, অর্থাৎ সেটা হচ্ছে আগামী বৃহস্পতিবার সকাল 11টা থেকে বিকেল 3টে। তারপরে 3rd May 2024, সেটা শুক্রবার, সেটাও সকাল 11টা থেকে বিকেল 3টে অবধি নমিনেশন নেওয়া হবে নমিনেশন কক্ষে। 4th May 2024, সেটা শনিবার, সেখানেও নমিনেশন নেওয়া হবে, সেটাও সকাল 11টা থেকে বেলা 3টে অবধি। এবং দ্য লাস্ট ডে অফ নমিনেশন সেটা হলো 6th of May, অর্থাৎ আগামী সোমবার, সেটাও সকাল 11টা থেকে বিকেল 3টে অবধি। এরপরে আমাদের যে লাস্ট ডেট অফ ফাইলিং অফ নমিনেশন যেটা বললাম, সেটা তাহলে 6th May হলো 2024। স্ক্রুটিনি হবে তার ঠিক পরের দিনই, যতগুলো নমিনেশন পেপার নেওয়া হবে তার স্ক্রুটিনি হবে 7th of May 2024, সেটা মঙ্গলবার, সেটা হবে সকাল 11টা থেকে শুরু স্ক্রুটিনি। এরপরে দ্য লাস্ট ডেট অফ উইথড্রল অফ ক্যান্ডিডেট সেটা আছে 9th May 2024 অবধি। ডেট অফ পোল 25শে মে 2024 এবং টাইম অফ পোল আমাদের হলো সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা অবধি, 7 AM to 6 PM। আর ডেট বিফোর দ্য ইলেকশন শ্যাল বি কমপ্লিটেড সেটা হলো 6 জুন, আর তার আগে কাউন্টিং আছে 4th of June। এগরায় সন্দেশখালীর নির্যাতিতা মহিলারা বিজেপির ভোট প্রচারে এলেন। রবিবার এগরা শহরের দীঘা মোড়ে বিজেপির একটি মহিলা মোর্চার সাংগঠনিক সভার আয়োজন করা হয়। এগরায় সন্দেশখালীর নির্যাতিতা মহিলারা বিজেপির ভোট প্রচারে এলেন। রবিবার এগরা শহরের দীঘা মোড়ে বিজেপির একটি মহিলা মোর্চার সাংগঠনিক সভার আয়োজন করা হয়। বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্রের নেতৃত্বে এই সভায় উপস্থিত ছিলেন সন্দেশখালীর 5 জন নির্যাতিতা। তারা অধুনা সন্দেশখালীর বেতচার বাদশা থেকে শেখ শাহজাহানের নেতৃত্বে কিভাবে সন্দেশখালীতে অত্যাচার হতো সেই বর্ণনা তুলে ধরেন। ঘটনার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন এক নির্যাতিতা। এবারের নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডারের কথা না ভেবে মহিলাদের নিরাপত্তার দাবি তুলে বিজেপিতে ভোট দেওয়ার ডাক দেন সন্দেশখালীর মহিলারা। তারপর রাজ্যের তৃণমূল সরকারের দুর্নীতি, দলতন্ত্র ও তালিবানি শাসনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শোনালেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র। অভিনেতাদের অভিনয় নিয়ে বিস্ফোরক দাবি করলেন মিঠুন চক্রবর্তী। তিনি বলছেন যে নেতারাই সবচেয়ে বড় অভিনেতা। কি বলবেন? দেখুন, উনি ওনার মন্তব্য করেছেন, আর সত্যি সত্যিই তো নেতাদের অনেক সময় অভিনয় করতেও হয়। কারণ দেখুন, আমাদের এখানে যারা এমপি ছিলেন, এমপি ল্যাডের টাকা পেয়েছেন, পাশ করিয়ে এনেছেন, অথচ এই রাজ্য সরকারের অত্যাচারের জন্য, বাধার জন্য কাজ করতে পারেননি। বাধ্য হয়ে মানুষের কাছে যেতে হচ্ছে, বারবার বলতে হচ্ছে যে আমরা পাইনি, আমরা করতে পারছি না। তো তারা নেতা হয়েও তাদের যে কাজ করার কথা এই রাজ্য সরকারের বাধাদানের জন্য করতে পারছে না। মানুষের কাছে গিয়ে বারবার তাদেরকে জবাব দিতে হচ্ছে। কোনো না কোনো জায়গায় এটাও তো একটা অভিনয় করতে হচ্ছে তাদের। বাস্তবটাকে সত্যিকারের টাকা পাওয়ার পরে তারা সেখান থেকে কাজ আনার পরেও সেটা ইমপ্লিমেন্ট করতে পারছে না। মানুষের কাছে বারবার তাদেরকে বোঝাতে হচ্ছে। সেটা দায় কার? সেটা এই সরকারের। বলছি, তৃণমূলের গোষ্ঠী কন্দলের জেরে কিন্তু দ্বিতীয় তৃণমূল কর্মীকে খুন করা হলো। এই জন্যই কিন্তু বাগুইহাটিতে 11 জন তৃণমূল কর্মীকে আটক করেছে পুলিশ। দেখুন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সর্বত্র। কে কতটা খাবে, কে কতটা নেবে, কার পকেটে কতটা টাকা যাবে, কে কতটা এলাকা দখল করবে, আগামী দিনে কে কতটা নেতৃত্ব দেবে এবং তার ফলে তাদের ইনকাম হবে কোটি কোটি টাকা, কারোর আর্নস, যার যেরকম যেভাবে ক্ষমতা দখল করতে পারে। এই ক্ষমতার অলিন্দে থেকে ক্ষমতার লড়াই, এইভাবেই তাদের মধ্যে সংঘর্ষ এবং তার থেকে খুন, মারপিট, লোপাট সব কিছু তাদের মধ্যে হচ্ছে। দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলার মন্ডল সভানেত্রী সরস্বতী সরকারকে কোপ মারার অভিযোগ তৃণমূলের। দেখুন, সরস্বতী সরকার সে ওখানে যে দেবশ্রী রায়চৌধুরী, তিনি আমাদের ক্যান্ডিডেট আছেন, তিনি রাত্রি কন্টিনিউ প্রচার করতে করতে তিনি সেখানেও প্রচারে ছিলেন এবং তার আগে আমাদের যারা কার্যকর্তা একসাথে মিলে সেই প্রচারে ছিলেন তাদেরকে ধরেও মারা হচ্ছিল। আপনারা জানেন, বিশাল দাবদাহ। স্বভাবতই মানুষ এসব কাজের জন্য রাতটাকে বেছে নিয়েছে। রাত বলতে একদম গভীর রাত নয়, কিন্তু রাত। আর শহর এলাকায় আমরা 12টা 1টা অবধি কাজ করতেই পারি, আমরাও করি। আমরাও
ফের দীঘা সমুদ্রে তলিয়ে যাওয়া 4 নাবালককে উদ্ধার করলো দীঘার নুলিয়ারা। ফের দীঘা সমুদ্রে তলিয়ে যাওয়া 4 নাবালককে উদ্ধার করলো দীঘার নুলিয়ারা। ঘটনায় জানা যায় ভাগড় এলাকা থেকে একটি পর্যটকের দল দীঘায় বেড়াতে আসেন আর তারা ওঠেন নিউ দীঘার একটি হোটেলে। পর্যটকের দলের অন্যান্য সদস্যরা যখন রান্নার কাজে ব্যস্ত তখনই ওই পর্যটক দলে থাকা 4 নাবালক কাউকে না জানিয়ে চলে যান নিউ দীঘার ঘাটে স্নান করতে। এমনিতে কখনো কখনো সমুদ্র উত্তাল হয়েছে, কখনো দেখা যাচ্ছে সমুদ্রের জল দাঁড়ান ধাক্কা হচ্ছে, আবার কখনো বা সমুদ্রের জলের ঢেউয়ে ধাক্কায় কোনো কোনো পর্যটক আঘাতপ্রাপ্ত হচ্ছেন। ওই 4 নাবালক যখন সমুদ্রে স্নান করছিলেন জোহরের সময় তখনই নুলিয়াদের নজরে আসে। তখনই নুলিয়ারা ছুটে গিয়ে ওই 4 নাবালককে উদ্ধার করে পুলিশ ক্যাম্পে নিয়ে আসে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় পরিবারের কাউকে না জানিয়ে ওই 4 নাবালক সমুদ্রের টানে আকৃষ্ট হয়ে চলে আসে এবং স্নান করতে নেমে পড়ে। পরে দীঘা থানা ও নুলিয়াদের মাধ্যমে ওই পর্যটক দলকে খবর দেওয়া হয়। পরে এসে পরিবারের লোকজন তাদেরকে নিয়ে যায়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করা হলেও অনেকেই মদ্যপ অবস্থায় বা ছোট বাচ্চারা তাদেরকে পরিবারকে না জানিয়ে সমুদ্র স্নানে নেমে যাচ্ছে। আবার কখনো দেখা যাচ্ছে পরিবারের বয়স্করা যখন সমুদ্র স্নানে মগ্ন রয়েছেন তখন ছোট শিশুদের হারিয়ে যাওয়ার প্রবণতা প্রায় বাড়ছে সমুদ্র সৈকতে। যদিও বা পরবর্তীকালে থানা থেকে ওই সমস্ত বাচ্চাদেরকে পরিবারের লোকজনেরা নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। তবে গরমের ছুটির কারণে প্রতিনিয়ত পর্যটকের ভিড় বাড়ছে সৈকত নগরীতে, সেই সঙ্গে বাড়ছে বিভিন্ন ধরনের অসামাজিক কাজকর্ম। তাই পুলিশের পক্ষ থেকে বারবার নজরদারির প্রসঙ্গে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানা গেছে। সে সঙ্গে পর্যটকদেরও সচেতন হওয়ার জন্য আবেদন জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। একই সাথে শ্রদ্ধার্ঘ তৃণমূল বামের সোমবার ছিল সাধারণত জন্মদিন। ঝাড়গ্রাম জেলা শাসক কার্যালয়ের উল্টো দিকে রয়েছে বৈকালিক পার্ক। এই পার্কেই সাধু রামচন্দ্র একটি আবক্ষ রয়েছে। অভিযোগ আছে সারা বছর ঝাড়গ্রামের অন্যান্য পার্কগুলির মতো এই বৈকালিক পার্ক খোলা হয় না। বিভিন্ন সময় দেখা গেছে পৌরসভার ময়লা ফেলার গাড়িগুলি রাখা হয়। একই সাথে শ্রদ্ধার্ঘ তৃণমূল বামের সোমবার ছিল সাধারণত জন্মদিন। ঝাড়গ্রাম জেলা শাসক কার্যালয়ের উল্টো দিকে রয়েছে বৈকালিক পার্ক। এই পার্কেই সাধু রামচন্দ্র একটি আবক্ষ রয়েছে। অভিযোগ আছে সারা বছর ঝাড়গ্রামের অন্যান্য পার্কগুলির মতো এই বৈকালিক পার্ক খোলা হয় না। বিভিন্ন সময় দেখা গেছে পৌরসভার ময়লা ফেলার গাড়িগুলি রাখা হয়। বছরের একটি দিন পার্ক পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কালীপদ সরেন অভিযোগটি স্বীকার করে নিয়ে বলেন, এবার থেকে আমরা পার্কটি প্রতিদিন খোলা রাখার চেষ্টা করছি। আজকে যেরকম পরিষ্কার হয়েছে প্রায় প্রতিদিন ওরকম পরিষ্কার হবে। আর যেহেতু সাধু রামচাঁদ মুর্মু অপক্ষয় আছে এখানে, সেই জন্য পার্কটির নামও পরিবর্তনের কথা চিন্তা ভাবনা করব। উল্টো দিকে সিপিআইএম প্রার্থী সোনামণি টুডু এদিন পার্কে আসেন শ্রদ্ধা জানাতে। সেই সময় কালীপদ বাবু ও পুলিন বাবুর মুখোমুখি হতে একে অপরের সম্পর্কে খোঁজ নেয়। সাধু রামচন্দ্র মুর্মুর জন্মদিনে ঝাড়গ্রামের সৌজন্যের রাজনীতি। না, এগুলো যদিও সারা বছর যদিও থাকে না, তবে আমরা করার চেষ্টা করব, কারণ এটা পার্কটা তো উল্লেখযোগ্য যেহেতু। আর এটা বৈকালিক পার্ক যদিও নামকরণ করেছে, কিন্তু অ্যাকচুয়ালি যেহেতু সাধু রামচাঁদ মুর্মু মূর্তি বসানো আছে, এই নামকরণটা সাধু রামচাঁদ মুর্মু পার্ক করলেই মনে হয় ভালো হয় আর কি, করা দরকার। বয়স্কদের জন্য ঝাড়গ্রামে কোথাও পার্ক নেই, এই একটা পার্ক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি আজকে জন্মদিন বলে আজকে কিনলেন, পরিষ্কার করলেন, এটাকে আগামী দিনে বয়স্কদের জন্য আবার ব্যবস্থা করবেন? হ্যাঁ, না অবশ্যই করতে হবে, কারণ এখানে ধরুন যারা বয়স্ক আছে এবং যে কোনো বয়সেরই আর কি, সবাই যদি এখানে একটু পার্কে এসে বিকেলের দিকটা যদি সময় কাটায় কিংবা সকালের দিকে, ভালোই হবে মনে হয়। আপনি চেষ্টা করবেন পার্ক করে? হ্যাঁ অবশ্যই চেষ্টা করবো। হ্যাঁ অবশ্যই। আদিবাসী এবং পশ্চাৎপদ অংশের মানুষের একজন প্রতীক, তিনি তার লেখার মধ্য দিয়ে, তার সমাজ সংস্কারকের বিভিন্ন প্রবন্ধের মধ্য দিয়ে তিনি এখনও প্রাসঙ্গিক হয়ে আছেন আদিবাসী সমাজের মধ্যে। তো বৈকালিক যে পার্কটা রয়েছে এটা দীর্ঘদিন ধরে এইটাতে রয়েছে মূর্তিটা। আজকে আমরা আমাদের প্রার্থীও এসেছেন সোনামণি টুডু, আমরা এখানে দিলাম। বাকি হচ্ছে যে আমরা যখন উনি প্রার্থী যখন শুরু করেন প্রথম দিন, আমরা হচ্ছে যে 2রা এপ্রিল সমস্ত ঝাড়গ্রাম শহরে যতগুলো জায়গাতে আমাদের মূর্তি আছে আমরা দেওয়ার চেষ্টা করেছি, সমগ্র যা আছে সেই থেকে শুরু করে আমরা হচ্ছে যে পণ্ডিত রঘুনাথ মুর্মু থেকে শুরু করে সমস্ত আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে সমস্ত। সেদিনেই আমরা এসেছিলাম, কিন্তু গেটের কাছে আমরা ফিরে যাই, দিতে পারি না। কিন্তু আজকে তার জন্মতিথি 16ই বৈশাখ এবং 30শে এপ্রিল 1897 সালে আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন সিলদার কামারবান্দিতে। স্বাভাবিকভাবে তিনি গোটা দেশের এখন হচ্ছে আমাদের সমাজের কাছে অত্যন্ত প্রাসঙ্গিক
বিশ্ববিদ্যালয় হয়েছে, অনেক নামকরণ হয়েছে, এটা ঠিক, কিন্তু এই যে পার্কটা ঝাড়গ্রাম শহরের মধ্যে রয়েছে এটা অবহেলিত মধ্যে রয়েছে। যেহেতু আজকে জন্মদিন বলেই হচ্ছে যে আমরা প্রথমে এই কাজটা দিয়েই আমরা শুরু করছি, সূচনা করছি। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের পথসাথীতে ডেবরা ব্লাড ব্যাংকের সহযোগিতায় একটি রক্তদান শিবিরের আয়োজন করল নারায়ণগড় থানার পুলিশ। এবার এক অন্য ভূমিকায় পুলিশ প্রশাসন। গ্রীষ্মকালে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে দেখা দেয় রক্তের সংকট। রক্তের অভাবে মরতে হয় বহু মুমূর্ষু রোগীকে। এবার সেই গ্রীষ্মকালীন রক্তের সংকটে মেটাতে গিয়ে এলো পুলিশ প্রশাসন। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের পথসাথীতে ডেবরা ব্লাড ব্যাংকের সহযোগিতায় একটি রক্তদান শিবিরের আয়োজন করল নারায়ণগড় থানার পুলিশ। এদিনের শিবিরে পুলিশে কর্মরত অফিসার, কনস্টেবল, এনভিএফ, সিভিক সহ প্রায় 50 জন পুলিশকর্মী রক্ত প্রদান করেন। পাশাপাশি তীব্র গরমের দাবদাহ থেকে বাঁচতে সকল রক্তদাতাদের হাতে একটি করে ফলের চারা গাছ তুলে দেওয়া হয়। পুলিশ প্রশাসন জানাচ্ছে, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সর্বদাই সাধারণ মানুষের পাশে রয়েছে। গ্রীষ্মকালে সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিতে প্রায় দেখা দেয় রক্তের সংকট, তাই রক্তের সংকট মেটাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। শিবিরে উপস্থিত ছিলেন খড়গপুর এসডিপিও ধীরাজ ঠাকুর, নারায়ণগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুজয় নায়ক, নারায়ণগড় থানার সিআই অতীন্দ্রনাথ দত্ত সহ অন্যান্যরা। সংবাদ এই পর্যন্ত। নমস্কার।